জুলাই অভ্যুত্থানে আহত আব্দুল্লাহর বেঁচে থাকার সংগ্রাম, সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন চুরমার হলেও হার মানতে নারাজ লড়াকু এই যোদ্ধা। এইটার কারণে কোনো বোঝা হয়ে থাকুক বা কোনো গ্যাপ হয়ে থাকুক, আমি চাই যে পড়াশোনা চালিয়ে যেতে, কারণ পড়াশোনা ছাড়া কোনো ওয়ে নেই। শেয়ার বাজারে টানা দরপতনে কাটছে না আস্থাহীনতা, বিদায়ী বছরে বিও হিসাব কমেছে 1 লাখের বেশি। এগুলো দেখার মতন, দেখবার মতন কোন লোক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আজও পর্যন্ত হয়েছে কিনা এটা একমাত্র আল্লাহই ভালো জানে। একটা মানুষ ইনভেস্ট করার পরে সে যদি রিটার্ন না পায়, ফিডব্যাক না পায়, সে তো অটোমেটিক চলে যাবে। আগামী শুক্রবার তুরাগপাড়ে প্রথম দফায় জুবায়েরপন্থীদের ইজতেমা, প্রতিটি খিত্তায় র্যাবের পাশাপাশি কাজ করবে সাদা পোশাকে পুলিশ। নিজের হাত দিয়া কিছু কাজ করতে পারছি, এটার ভিতরে একটা আলাদা আত্মতৃপ্তি আছে। এই কাজটা অত্যন্ত আনন্দের সাথে আমরা করি, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য এগুলো কাজগুলো করি না আমরা। অপরিচ্ছন্নতা আর হকারের উৎপাতে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, দৃশ্যমান কোনো তদারকি নেই প্রশাসনের। দোকান দিয়ে এই দিয়ে এত বিক্রি করে রাখছে, মানে একটা ভালো একটা পরিবেশই নেই এখানে। এভাবে নোংরা থাকলে তো এভাবে কমে যাবে পর্যটকগুলি। পলিসি বলা বলছেন আমরা একটু দিচ্ছি একটা অবস্থা। আইন আছে কিন্তু আইনটা ওরকমভাবে প্রয়োগ হচ্ছে না। কুষ্ঠরোগীর সঠিক পরিসংখ্যান নেই দেশে, বিনামূল্যে চিকিৎসা দেয়া হলেও নির্মূল হচ্ছে না রোগ, সামাজিক নিগৃহের শিকার আক্রান্তরা। শুভ সকাল, স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। আব্দুল্লাহ আহমেদ জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির এক যোদ্ধা। আন্দোলনে পুলিশের গাড়ির নিচে পা চাপা পড়ে ভেঙে গেছে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন। তাও থেমে নেই আব্দুল্লাহ, নিজেকে গড়ছেন দেশের জন্য, হতে চান ইঞ্জিনিয়ার। হাসপাতালের বিছানায় বসে করছেন লেখাপড়া, তবে দরকার একজন শিক্ষকের। সেই প্রয়োজন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন পোস্ট। বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তিথি, ক্যামেরায় ছিলেন শাফিন বাবু। বলা হয় মানুষ তার স্বপ্নের সমান বড়, কিন্তু পুলিশের গাড়ি চাপায় খোঁড়া হয়ে গেছে আব্দুল্লাহ আহমেদের স্বপ্ন। এই কষ্ট সহ্য করা যে কতটা কঠিন তা বোঝা যায় আব্দুল্লাহকে দেখলে। আব্দুল্লাহ চেয়েছিলেন কাজ করবেন দেশের জন্য, যোগ দেবে সেনাবাহিনীতে। সে স্বপ্ন ছোঁয়ার প্রস্তুতি চলছিল বেশ ভালোভাবেই, কিন্তু গণ অভ্যুত্থানের একদম শেষ দিকে 4 আগস্ট ইসিবি চত্বরে পুলিশের গাড়ির চাপায় ডান পায়ে গুরুতর আঘাত পায় আব্দুল্লাহ, যার জেরে নিজেকে খুঁড়িয়ে চলতে হবে বাকিটা জীবন। তবুও নেই আফসোস, কেননা নিজের ইচ্ছে বিসর্জন দিতে হলো এখন দেখতে পাচ্ছে নতুন এক দেশ গড়ার স্বপ্ন। ছাত্রলীগের কয়েকজন স্টুডেন্টের উপর হামলা করে, তো স্টুডেন্টরা ট্রিগার্ড হয়ে পাল্টা আক্রমণ যখন করে, তখন পুলিশের যে গাড়িগুলো ছিল ওগুলো ফুল স্পিডে রিভার্সে নেয়। তো আমি যখন দেখতেছি যে গাড়িটা পিছনে আসছে, আমি সত্যি গিয়ে পড়ে গেছি এবং পুলিশের গাড়িটা আমার পায়ের মধ্যে উঠে দেয়। নিটোর হাসপাতালের 41 নম্বর বেডে দীর্ঘ 6 মাস ধরে চিকিৎসাধীন আব্দুল্লাহ। এখান থেকেই নিচ্ছেন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি। ভালো রেজাল্টের জন্য চান একজন শিক্ষক, যিনি হাসপাতালে গিয়েই পড়াবেন। সেজন্যই পোস্ট দিয়েছেন ফেসবুকে। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি আর্মি অফিসার হব, কিন্তু এটার পর তো আর পসিবল না। সো আপাতত ইচ্ছা আছে যে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবো। আমার এইটার কারণে কোনো বোঝা হয়ে থাকুক বা কোনো গ্যাপ হয়ে থাকুক, আমি চাই যে পড়াশোনা চালিয়ে যেতে, কারণ পড়াশোনা ছাড়া কোনো ওয়ে নেই। যেহেতু আমি 5-6 মাস ধরে কোনো কোচিং বা কোনো প্রাইভেট পড়তে পারতেছি না, তো আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম যে আমাকে টিউশনি করানোর জন্য কাউকে লাগবে, যে আমাকে এখানে এসে পড়িয়ে দিয়ে যাবে বা এখানে এসে টিউশনি দিয়ে যাবে। ছোটবেলা থেকেই ছেলের মনে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন বুনে দিয়েছিলেন বিলকিস আক্তার। গণ অভ্যুত্থানের উত্তাল সময়েও সে কথা বারবার ছেলেকে মনে করিয়ে দিতেন মা। ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি যে ওকে আর্মি অফিসার বানাবো, এবং আমাদের স্বপ্নটা ও লালন করছে। ও যখন দেখে যে ওর পা এরকম হয়ে গেছে, ও নাকি পা ধরে মানে পা টানতেছে, চিৎকার করে বলতেছে যে আমার পা কি হয়েছে, আমার পা কি হয়েছে, আমার পা কিচ্ছু হওয়া যাবে না, কেননা আমাকে আর্মি অফিসার হইতে হবে। ও যখন আন্দোলনে প্রথম যায় তখনও বলছি যে বাবা তুমি জানো আমাদের স্বপ্নটা কি,
তুমি আর যাই হও তুমি কিন্তু আহত হইও না, তুমি নিজেরে সেফ রেখো। ভাবতেছি যে না, ওর যেমন সুস্থটা প্রয়োজন তেমন ভবিষ্যতের জন্য পড়াশোনাটা প্রয়োজন। এই জন্য আমাদের আসলে একটা টিচার হলে এখানে ভালো হতো, যদি এখানে অন্তত 1 ঘন্টা সময় দিত। মন ভাঙলেও ছেলের নতুন যুদ্ধে সারথি হয়েছেন মা। বিশ্বাস করতে চান লেখাপড়া শিখে একদিন মানুষের মতো মানুষ হবে আব্দুল্লাহ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব শীল হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে সোনাডাঙ্গা থানায় অজ্ঞাত 15 থেকে 20 জনকে আসামি করে মামলাটি করেন নিহতের বাবা। পুলিশ বলছে আটককৃত 3 জনের চলছে জিজ্ঞাসাবাদ। পাশাপাশি হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে কাজ করছে একাধিক টিম। খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে মাস্টার্সের শিক্ষার্থী অর্ণব শুক্রবার রাতে নগরীর তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলে বসে চা খাচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা অতর্কিত তাকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে। টানা দরপতনে বেশিরভাগ শেয়ারের দাম তলানিতে। আস্থা হারিয়ে বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে। প্রায় 1 লাখ বিও হিসাব কমেছে বিদায়ী বছরে। সংশ্লিষ্টরা বলছেন নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে দুর্বলতার কারণে গতি হারিয়েছে পুঁজিবাজার। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে উদ্যোগ নিতে পারেনি বর্তমান কমিশন। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অস্থির পুঁজিবাজার। অর্থনীতির অন্যান্য খাতে কিছুটা স্থিতিশীলতা ফিরলেও ব্যতিক্রম কেবল পুঁজিবাজার। তলানিতে নেমেছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম। গত 5.5 মাসে সূচক কমেছে 850 পয়েন্ট। বাজার মূলধন কমেছে 53,000 কোটি টাকার বেশি। টানা পতনে বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক বিনিয়োগকারী। বিও হিসাব কমেছে 90,000-এরও বেশি। নিষ্ক্রিয় হয়ে পড়েছে আরও অনেকে। তাদের যে কান্না আত্মনাদ এগুলা দেখবার মতন কোনো লোক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আজও পর্যন্ত হয়েছে কিনা বা হবে কিনা এটা একমাত্র আল্লাহই ভালো জানে। একটা মানুষ ইনভেস্ট করার পরে সে যদি রিটার্ন না পায়, ফিডব্যাক না পায়, সে তো অটোমেটিক চলে যাবে। সংশ্লিষ্টরা বলছেন নেতৃত্বের দুর্বলতার কারণেই গতিহীন হয়ে পড়েছে পুঁজিবাজার। নতুন কমিশন বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর মতো কোনো উদ্যোগই নিতে পারেনি। উল্টো তাদের বিতর্কিত সিদ্ধান্তে আতঙ্কিত হয়ে বাজার ছাড়ছে বিনিয়োগকারীরা। অগাস্ট বিপ্লবের পরে সমস্ত সেক্টরগুলোতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, নতুন আঙ্গিকে সবাই কাজকর্ম শুরু করছে, কিন্তু আমাদের এই পুঁজিবাজার কিন্তু সেই আগের মতোই আছে, বরঞ্চ আগের চেয়ে আরও খারাপ অবস্থার দিকে যাচ্ছে। মানুষ তো এখানে আসার কোনো কিছুই দেখছে না। পুঁজিবাজারে কোনো আশার বাণী, কোনো আশার ব্যঞ্জক কোনো কার্যক্রম দৃশ্যমান নাই, শুধু নেগেটিভ কার্যক্রমই আমরা দেখছি। তো নেগেটিভ কার্যক্রমের ফল যেটা হওয়ার সেটাই হচ্ছে। সবচাইতে প্রবলেম হতেছে আপনার যে কনফিডেন্সের ঘাটতি এই নতুন কমিশন আসার পরে হয়েছে। এইটা নতুন কমিশন এই ঘাটতিটা পূরণ করতে পারছে না এবং উনাদেরকেই এই ঘাটতিটা পুরো কনফিডেন্সের যে ঘাটতি এটা উনাদেরকেই পূরণ করতে হবে, আদারওয়াইজ এটা পূরণ করাটা ডিফিকাল্ট। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি জানিয়েছে সুদের হার বৃদ্ধি সহ নানা কারণে পুঁজিবাজারে তারল্য প্রবাহ কম। অর্থের যোগান বাড়াতে চেষ্টা করছে বিএসইসি। বাজার গতিশীল হলে বড় বিনিয়োগকারীরা সক্রিয় হবে। এর ফলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা ফিরবে বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থা। 2025 সালে ইনস্টিটিউশনাল ইনভেস্টরের ইনভেস্টমেন্ট বাড়বে। পাশাপাশি আমরা যদি যে একটা ডিউ লেটার দেওয়া হয়েছে কমিশনের দিক থেকে যে স্পেশাল ফান্ড 200 কোটি থেকে 300 কোটিতে উন্নীতকরণ এবং এটা পরবর্তী 5 বছরের জন্য মানে রিনিউ করার জন্য অন্যান্য ইন্ডিভিজুয়াল যারা আছে তাদের ইনভেস্টমেন্ট আগামীতে বাড়বে। বুলিশ ট্রেন্ড ইনক্রিজিং ট্রেন্ডে থাকবে। অটোমেটিক্যালি যারা সাইডলাইনে আছে তারাও বিনিয়োগে আসবে এবং সাধারণ ইনভেস্টরের মধ্যে যে আস্থার ঘাটতি আছে সেই আস্থার ঘাটতি কেটে যাবে। সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরলে চলতি বছর পুঁজিবাজার গতিশীল হবে বলে আশা নিয়ন্ত্রক সংস্থার। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। টঙ্গীর তুরাগ পাড়ে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে ময়দানের কাজ শেষ পর্যায়ে। প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরপন্থীরা। ইজতেমার 58তম আয়োজন নিরাপদ নির্বিঘ্ন করতে প্রস্তুতি সেরেছে প্রশাসন। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মুসলিম উম্মার অন্যতম বড় জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে 160 একর ময়দানের কাজ শেষ হয়েছে। বিদেশি নিবাসের পাশে প্রস্তুত মূল বয়ান মঞ্চ।
কিছু সময় হলো আল্লাহ রাস্তায় দিতে পারছি, নিজের হাত দিয়া কিছু কাজ করতে পারছি, এটার ভিতরে একটা আলাদা আত্মতৃপ্তি আছে, শান্তি আছে। এই কাজটা অত্যন্ত আনন্দের সাথে আমরা করি এবং এই কাজটা আমরা করি ওলামা একরামের তত্ত্বাবধানে। কে কত বাস টানতে পারে, অর্থাৎ তার চিন্তা চেতনা এই রইল এই যে এই বাসগুলি যখন নাকি সে টানবে কিয়ামতের ময়দানে তার এইগুলি ওজন হবে দাঁড়িপাল্লায়। শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য এগুলো কাজগুলো করি না আমরা। আগে আসছি যে কাজ করব, সুন্দর পরিপাটি করব, পরিবেশটাকে সুন্দর করে রাখবো যাতে সারা বিশ্বের মুসলিম এখানে আসে এবং আল্লাহ রাস্তায় বের হতে পারে এবং তারা যে বের হবে তার একটা সবের অংশীদার যেন আমরা হতে পারি। তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শুনে তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এখান থেকেই ছড়িয়ে পড়বেন মাওলানা জুবায়েরপন্থী বা শুরায়ে নিজামের অনুসারীরা। পুরা দুনিয়া থেকে মেহমান আসবে, কি পরিমাণ আসবে এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে বিগত বা কয়েকবার থেকে এবারে ইনশাআল্লাহ আমাদের বিদেশি মেহমানরা অনেক বেশি হবেন। ইজতেমা ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরার আওতায় থাকবে পুরো ইজতেমা ময়দান। প্রতিটি খিত্তায় র্যাবের পাশাপাশি কাজ করবে সাদা পোশাকের পুলিশ। অন্যান্য যেসব ফেসিলিটিস আছে সেগুলো আমরা এনশিওর করছি। অবৈধ উচ্ছেদের কিছু বিষয় আছে ইজতেমা মাঠের আশেপাশে, আপনারা জানেন যে বেশ কিছু টেম্পোরারি স্থাপনা আছে, যার যার অংশটা ঠিকমতোই আসলে এগোচ্ছেন। আমরা আশা করছি যে আমরা সুন্দরভাবে ইজতেমার কার্যক্রমটি সম্পন্ন করতে পারব। প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে 2 ফেব্রুয়ারি। 4 দিন বিরতি দিয়ে দ্বিতীয় ধাপে 7 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত জুবায়েরপন্থীদের জন্য ইজতেমার সময় নির্ধারণ করা আছে। আমিন বাবু, যমুনা নিউজ। দিন দিন সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। অপরিচ্ছন্ন পরিবেশ আর হকারের দৌরাত্মে অতিষ্ঠ পর্যটকরা। সৈকতে তদারকি ঘাটতি এবং অব্যবস্থাপনার চরমে, প্রশাসনের নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ। ভ্রাম্যমাণ হকারের দৌরাত্ম্য, যত্রতত্র অস্থায়ী দোকানপাটের ছড়াছড়ি, তাও একেবারে কক্সবাজার সমুদ্র সৈকতের ভেতরে। অথচ লাবণী থেকে কলাতলি পর্যন্ত 2 কিলোমিটার সৈকতে সবসময় থাকে পর্যটকের ঢল। অনিয়ম, অব্যবস্থাপনা আর নষ্ট হওয়া পরিবেশ দেখে ক্ষুব্ধ তারা। থাইল্যান্ডে বা ব্যাংককে দেখছি এমন থাকে না, ওনাদের জায়গায় জায়গায় দোকান থাকে, যার যা প্রয়োজন নিয়ে আসে, কিন্তু আমাদের এখানে এটা একটু বন্ধ করা উচিত। এখানে যার যার মতো করে সে দোকান বসাচ্ছে, যার যার মতো করে সে বিজনেস করতেছে। দোকান দিয়ে এই দিয়ে এত বিক্রি করে রাখছে, মানে একটা ভালো একটা পরিবেশই নেই এখানে। আইন আসছে কিন্তু আইনটা ওরকমভাবে প্রয়োগ হচ্ছে না। যারা পর্যটক আছে তারা এভাবে নোংরা থাকলে তো এভাবে কমে যাবে পর্যটকগুলি। পলিথিন, ময়লা আবর্জনা, মানে খুবই বিচ্ছিরি একটা অবস্থা। প্রশাসন জায়গা নির্দিষ্ট করলেও সেখানে বসেন না হকাররা। খাবার আর নানা ধরনের পণ্য বিক্রি করতে নেমে যান সৈকতে। পর্যটকরাও খাবারের উচ্ছিষ্ট, পানির বোতল, টোঙ্গা ফেলে নষ্ট করছে সৈকতের পরিবেশ। ঘোড়া এবং বিচ বাইকের যন্ত্রণায় সৈকতে হাঁটাচলা করা দায়। এখন হকার বেশি প্রত্যেকে এদিকে আসি বসে বেচলে সুবিধা হয়। প্রশাসন আসলে আমাকে তুলে দেয় জায়গায়, প্রশাসন গেলে আবার লাভ। উপরে বিক্রি করি বেশিরভাগ, আমি এখন একটু নিচে নামছি। ছবি ধরে কাজটা সবাই বসে, এই জন্য বসছি। সৈকতে অব্যবস্থাপনা চরমে, প্রশাসনের তদারকি না থাকায় হকাররা বেপরোয়া। আমাদের অন্যতম একটি সমস্যা হচ্ছে হকার এবং আমাদের অন্যান্য যে খাদ্যপণ্য যারা বিচে বিক্রি করেন, এই বিষয়টিতে আমাদের অভিযান চলমান আছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। 200 বছরের ঐতিহ্যবাহী শাপলেজা কুঠিবাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ চান স্থানীয়রা। প্রশাসন জানিয়েছে, প্রত্নতাত্ত্বিক সম্পদের তালিকায় পিরোজপুরের এই কুঠিবাড়ির নাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রায় 9.25 একর জমির ওপর নির্মিত শাপলেজা কুঠিবাড়ি। লোকমুখে কথিত 200 বছর আগে ইংরেজ জমিদার এডওয়ার্ড প্যারি ক্যাসপার নির্মাণ করেন বাড়িটি। স্থানীয় এক ধনাঢ্যের কাছ থেকে পাওয়া উপহারের জমিতেই গড়ে ওঠে তার জমিদারি। পিরোজপুর উপজেলা সদর থেকে শাপলেজা ইউনিয়নের দূরত্ব 11 কিলোমিটার। বর্তমান ভূমি অফিসের পাশেই দাঁড়িয়ে আছে প্রাচীন স্থাপনাটি। অথচ এত বছরেও প্রত্নতাত্ত্বিক সম্পদের তালিকায় নাম ওঠেনি। সংস্কারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এটিকে তালিকাভুক্ত করে উন্নয়নের জন্য কার্যক্রম গ্রহণ করতে আমরা গ্রহণ করেছি এবং স্থানীয় পর্যায়ে কিভাবে এটিকে আরো
সুন্দর করে জনগণের জন্য একটি উন্মুক্ত করা যায় এবং জনগণের জন্য একটি দর্শনীয় স্থানে পরিণত করা যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। আশা করছি যে এই বিষয়ে শীঘ্রই একটি ভালো ফল হবে। জমিদার বাড়ি ঘিরে লোকমুখে প্রচলিত আছে আনন্দ উৎসব আর শোষণ নিপীড়নের অজস্র গল্প। সে সবই এখন অতীত। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ কাঠামো। শ্যাওলা আর বুনলতায় ঢেকে গেছে গা। জেলার প্রাচীন নিদর্শন হিসেবে কুঠিবাড়িটির স্বীকৃতি চায় স্থানীয়রা। 1947 সালে আসলে এটি আসলে তৎকালীন সরকারের কাছে আসলে এটা চলে যায়। পরবর্তীতে তারা চলে যাওয়ার পরে এই জমিদার বাড়িটিকে ঘিরে আসলে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। প্রায় 200 বছরের পুরানো এটি আসলে আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আসলে এটি রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু মূলত এটা আসলে ধ্বংস হয়ে যাচ্ছে। আগে কইছে ব্রিটিশ আমলে ছিল, ব্রিটিশ তারা থাকতো, কিন্তু তারা যাওয়ার পরে তো এটা কাছারি বাড়ি বলা হয়। এর আগে চেয়ারম্যান আর কি পরিষ্কার করিয়ে জঙ্গল টঙ্গল দিয়ে একটু পরিষ্কার করতে হবে। আবার তারপর ওই নোংরা হইতে আছে আস্তে আস্তে। কুঠিবাড়িটা একতলা ছিল আগে, তারপর এখানে সাইবের থাকতো, তাদের ফ্যামিলি নিয়ে থাকতো এই জায়গায়। তখন একটা পরিবেশ যেরকম ছিল এখন সেই পরিবেশটা নাই এই জায়গায়। এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, 2টা বা 3টা টুল থাকে বড় বড়, যদি আমাদের বসার জায়গা হয় বা ছেলে মেয়ে আসে, আমাদের স্টুডেন্ট বন্ধু বান্ধব আসে, এক জায়গায় বসে আড্ডা দিই। অবহেলায় পড়ে থাকা কুঠিবাড়ির শান বাঁধানো পুকুর ঘাটও জৌলুসহীন। রক্ষণাবেক্ষণে দ্রুত উদ্যোগ না নিলে অবশিষ্ট ইটের গাঁথনিও হারিয়ে যাবে লোকচক্ষুর অন্তরালে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। জনগণের সাথে থাকলে কোনো ষড়যন্ত্রে বিএনপিকে রুখতে পারবে না। দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন রাজনৈতিক দল গঠন হলে সেটিকে স্বাগত জানানো হবে। তবে রাষ্ট্রীয় কিংবা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় কোনো দল হলে তা জনগণকে হতাশ করবে। তিনি আরো বলেন, দেশের নির্বাচন এবং সংস্কার দুটোই জরুরি। তার চেয়েও জরুরি বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য কমানো। জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এই শিক্ষক সম্মেলনের আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ অন্যরাও। সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। এ সময় তারেক রহমান বলেন, দেশের জন্য এখন নির্বাচন ও সংস্কার দুটোই জরুরি। তার চেয়েও জরুরি বাজারের সিন্ডিকেট ভাঙা। জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মতন সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষেই বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ। তাহলে এখন প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে? এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সাথে থাকলে সব ষড়যন্ত্রই রুখে দেওয়া সম্ভব। নির্বাচন নিয়ে কোনো বিতর্ক তৈরি হলে তা ফ্যাসিস্টদের সহায়তা করার শামিল। নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের আর্থসামাজিক উন্নয়নের কোনো বিকল্প নেই। জানালেন শিক্ষা কমিশন গঠনের পরিকল্পনার কথা। জনগণের সমর্থনে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শিক্ষা কমিশন গঠন করব। শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করার আমাদের অবশ্যই চেষ্টা থাকবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদান শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরলেন। শনিবার বিকেল 5:07 সরকার প্রধান এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। 4 দিনের সফরে ডক্টর ইউনূস মোট 47টি ইভেন্টে অংশ নেন। তিনি 4 জন সরকার প্রধান, মন্ত্রী পর্যায়ের 4 জন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার 10 শীর্ষ কর্মকর্তা এবং বৈশ্বিক শীর্ষস্থানীয় 10টি কোম্পানির প্রধান নির্বাহীর সাথে বৈঠক করেন। বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত 9টি প্রোগ্রাম, 8টি মিডিয়া এঙ্গেজমেন্ট এবং আরও 2টি অনুষ্ঠানে অংশ নেন। শুক্রবার সফরের শেষ দিনেও ডক্টর ইউনূস বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন।
শীর্ষ সম্মেলনের সময় আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও মারিনা ম্যানেজমেন্ট এবং ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন, ছাত্র উপদেষ্টারা পালিয়ে গেছেন, এসব গুজব ছড়িয়ে পলাতক দল নিজেদের মানসিক শান্তি খুঁজছে বলে মন্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। তাদের অনেকেই মনে করেন সামাজিক মাধ্যমে শুরু হয়ে সেখানেই শেষ হয়ে যাচ্ছে গুজবের উত্তেজনা, তাই এসবে পাত্তা না দেওয়ার আহ্বান ছাত্র নেতাদের। সুইজারল্যান্ডে পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা, দেশ ছেড়ে পালাচ্ছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি ও পেজ থেকে ছড়ানো এসব গুজব থেকে নোয়াখালীর চাটখিলে শোডাউনের সূত্রপাত। শুক্রবার রাতে মোহাম্মদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাদল এবং স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নেতৃত্বে শোডাউন করে কর্মী সমর্থকরা। গ্রেফতার হয় ইউনিয়ন যুবলীগ সদস্য ইব্রাহিম খলিল রাসেল ও আওয়ামী লীগ কর্মী গোলাম কিবরিয়া লিটন। গতকালকে ইউনিস পলাই গেছে এই মর্মে এক ধরনের গুজব ছটাই তারা বানসা বাজারে একটা শোডাউন করার চেষ্টা করেছে। সুইজারল্যান্ড থেকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছে এরকম একটা গুজব গত 2 দিন থেকে আমাদের উপজেলায় আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা ছড়াচ্ছে। পুলিশ জানায় 5 আগস্ট চাটখিল থানার মামলায় আসামি দেখানো হয়েছে 2 জনকে, তোলা হয়েছে আদালতে। লক্ষ্মীপুরের রামগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ভারতে বসে দেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে শেখ হাসিনা। দিল্লির কোলে আশ্রয় নিয়ে যদি আমাদের দিকে আবারও চোখ রাঙাতে চায়, আমরা কি বসে থাকবো? পঞ্চগড়ে সার্জিস আলম বলেন, এসব গুজবে কান না দিতে। ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। কিন্তু আমরা মনে করি আমাদের এদিকে কান দেওয়ার আসলে সময় নেই। বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবোধ সম্পন্ন, বাংলাদেশের মানুষ এগুলোকে পাত্তা দেয় না, বরং এগুলো তাদের বিনোদনের খোরাক যোগায়। ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসব দেখে মনে করেন 5 আগস্টের আগের নানা গুজবের কথা। যেদিন শেখ হাসিনা পাওয়া তার আগের রাতে 4 আগস্ট রাতে বলা হচ্ছিল যে এই টিসি এই ঢাকা ইউনিভার্সিটি এরিয়া লাখ লাখ আওয়ামী লীগ কর্মী, যুবলীগ, ছাত্রলীগ কর্মী দিয়ে ভরে গেছে। এই যে দেখা গেল কয়েকটি কুকুর ছাড়া আসলে আর কেউ নেই গভীর রাতে। সমন্বয়ক হাসিব আল ইসলাম মনে করেন, গুজব ছড়িয়ে একটা মানসিক শান্তি খুঁজে পায় 24-এর পরাজিত শক্তি। তারা পালিয়ে গিয়ে তারা ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াগুলোতে এই ধরনের অপপ্রচার চালিয়ে তারা হয়তোবা মনের শান্তি খোঁজার চেষ্টা করে, কেননা তারা তো আসলে পতিত শক্তি এবং রাজপথে তাদের কোনো অবস্থান নেই এবং তাদের কোনো সাংগঠনিক সক্ষমতাও নেই। এসব গুজবে কান্না দিয়ে জুলাই আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ছাত্র নেতারা। ছাত্র জনতা করেছে আপনারা এই পরাজয়টাকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। কিরগিজস্তান নিয়ে যাওয়ার নামে প্রতারণা, নকল পাসপোর্ট, ভিসা আর ভুয়া বিমান টিকিট সরবরাহ করে 27.5 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। অনুসন্ধানে কিরগিজস্তান প্রবাসী ছাড়াও উঠে এসেছে চট্টগ্রাম মহিলা দলের এক নেত্রী ও তার ছেলের নাম। রংপুরের পীরগাছার কল্যাণী ইউনিয়নের 7 ব্যক্তি তাদের কাছে টাকা খুইয়ে করেছেন মামলা, যদিও সব অস্বীকার করেছেন অভিযুক্তরা। পীরগাছার তৈয়ব গ্রামের নূর ইসলাম পেশায় সাইকেল সারাইকারী। সংসারে একটু স্বাচ্ছন্দ্য আনতে মহাজনী ঋণ আর গরু বাছুর বিক্রি করে কিরগিজস্তান যাওয়ার স্বপ্ন নিয়ে 4 লাখ টাকা তুলে দেন মিজানুর রহমান রাজু ও জোয়েল ইসলামের হাতে। নগরীর বীরভদ্র এলাকার আশরাফুল ইসলামও দিয়েছিলেন 70,000 টাকা। শহীদুল মিয়ার পাল্লায় পড়ছি, পড়ার পর শহীদুল মিয়া কইছে ভাই ভুয়া ভিসা দিছে, ভুয়া টিকিট দিছে, হোটেলে তোলাইছে, 10 দিন হোটেলে আসছিলাম ঢাকায়। শহীদুল ভাই বলছে যে আমাদের কিরগিজস্তানে নিয়ে যাবে। আমাদের সঙ্গে ডিট করছিল 4 লক্ষ টাকার। আমি 1 লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি ওনাকে, 70,000 টাকা। তাদের মতো খুরশিদ, ওহিদুল, শফিকুল, রুবেল সহ অনেকেই প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হয়েছেন। নগদ আর চট্টগ্রামের 3টি ব্যাংক অ্যাকাউন্ট মিলে মোট 27.5 লাখ টাকা দিয়েছেন 7 জন। নকল পাসপোর্ট আর ভিসার ফাঁদে ফেলে দালাল চক্র লুটে নেয় সর্বস্ব। প্রতারিতদের অভিযোগ, চক্রের অন্যতম সদস্য রাজুর মা চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহসভাপতি সকিনা বেগম মীমাংসার জন্য গত বছরের 27 নভেম্বর ডেকে নেন তাদের, কিন্তু টাকা ফেরত পাননি কেউ। প্রতিবেশী গ্রামের শহীদুলের মাধ্যমে চট্টগ্রামের মিজানুর রহমান রাজু, তার মাতা হলো মোসাম্মদ সকিনা বেগম, চট্টগ্রাম মহিলা দলের সভানেত্রী এবং কাঞ্চুলের
পদে দাঁড়াইছিল। চট্টগ্রাম রাজুর এক অ্যাকাউন্টে টাকাটা দিছি, তো উনি বলছেন হ্যাঁ টাকা আমরা পাইছি, সমস্যা নাই, আপনি আরো কিছু টাকা পয়সা দেন। তো আমি বললাম যে ভাই আমাদের ভিসা টিসা হোক। মহিলা দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এই চট্টগ্রাম মহানগর শাখা, তো আমি বলছি আপনি কাউন্সিলরে নির্বাচন করবেন, আপনি কেন এই 16 লাখ টাকার জন্য মনে করেন এটা বদনাম কামাই করবেন? তো উনি বলছেন না বাবা, আমি কোনো টাকা, আমার ছেলে অপরাধ করছে, আমি টাকা দেবো, এটা উনি বলছে, এটা আমাদের সব ডকুমেন্ট আছে। তারপর উনি কি করলো যে আমাদেরকে পাঠাই দিল, ওই পাঠাই দিয়ে দিছে, আর ওনার সাথে যোগাযোগ নাই। অর্থ লেনদেন বা এর সাথে জড়িত থাকার কথা অস্বীকার করছেন সকিনা ও তার ছেলে মিজানুর রহমান রাজু। এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা জাস্ট আমার মানহানি করার জন্য, আর কিছুই না। প্রতিপূর্ণ করার জন্য আমার একটু জনতার ভালোবাসা আমার থেকে সরে যাবে এইসব মনে করে হয়তো বা এগুলো এরা করাচ্ছে। প্রতারণার ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তরা বিএনপির রাজনীতির সাথে যুক্ত হওয়ায় নানাভাবে হুমকি দিচ্ছে বাদী পক্ষকে। টাকা চাইতে গেলে বিভিন্ন ধরনের হুমকি মামলা জর্জরিত করবে। এর আজও আমাকে কথা বলার পরে ওহিদ ভাই, রোবেল, শফিকুল, নুর ইসলাম এদের টাকা 15 লক্ষ টাকা আনি আজ মনে করেন রাজুর কাছে আছে 11 লক্ষ টাকা, জুয়েলের কাছে আছে 4 লক্ষ টাকা, মোট 15 লক্ষ টাকা তারা আমার থেকে নেয় ভিসা দিবে বলি। হ্যাঁ ভিসা দিছে, 2 নাম্বার ভিসা দিছে। সরকার মাঝহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। আজ বিশ্ব কুষ্ঠ দিবস। সমাজে কুসংস্কার রয়েছে, পাপ কার্যের ফলেই এই রোগ হয়। বিজ্ঞান বিষয়টি নাকচ করে দিলেও এখনো প্রায়শ্চিত্ত করে যাচ্ছেন কুষ্ঠরোগীরা। সামাজিকভাবে হচ্ছেন অবহেলার শিকার, পাচ্ছেন না চিকিৎসা সেবাও। এমনকি এসব রোগে আক্রান্তদের প্রকৃত তথ্যও নেই সরকারি পর্যায়ে। চিকিৎসকরা বলছেন সঠিক সময় শনাক্ত এবং যথাযথ চিকিৎসা পেলে পুরোপুরি সারানো সম্ভব এসব রোগ। কুড়িগ্রাম পৌরসভার পুরাতন হাসপাতাল পাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম প্রায় 15 বছর আগে শরীরে হালকা ফ্যাকাশে দাগ থেকে শুরু, কবিরাজি চিকিৎসায় ব্যর্থ হয়ে সরকারি হাসপাতালে গেলে জানতে পারেন কুষ্ঠরোগে আক্রান্ত তিনি। পরে ব্যাধি থেকে মুক্তি মিললেও পঙ্গুত্ব বরণ করতে হয় তাকে। আমার এই রোগ দেখিয়া সবাই সরিয়ে গেল, কেউ নাই, একা একাই থাকি, একটা জ্যান্ত লাশ কবরে। পার্শ্ববর্তী মোল্লাপাড়ার বাসিন্দা ফিরোজা বেওয়া 38 বছর ধরে গোদরোগে আক্রান্ত তিনি। দারিদ্র্যের কষাঘাতে মানবেতর দিন কাটলেও যেন খোঁজ নেওয়ার কেউ নেই। চিকিৎসা তো চালাইতেই পারি না, যখন ব্যথা হয় শুধু একটু প্যারাসিটামল খাই, এভাবেই আমি দিন কাটাচ্ছি। বেসরকারি কেউ আমাকে সাহায্য করেনি। কুষ্ঠ ও গোদ অনেক প্রাচীন রোগের মধ্যে অন্যতম। এসব রোগ নিয়ে সমাজে রয়েছে নানা কুসংস্কার, যা এই একবিংশ শতাব্দীতেও বিদ্যমান। তাই সামাজিক নানা বঞ্চনার ভেতর দিয়েই লড়াই করতে হয় শফিকুল, ফিরোজাদের। দিনে মনে করে 50 টাকা, 60 টাকা, 40 টাকা এইভাবে কষ্ট করি ওষুধ আনি খাওয়া হয়। কুষ্ঠরোগে যখন আমার মেয়ে যখন খুব অসুস্থ হয়ে যায়, তখন তো এখানে কোনো ডাক্তার নাই। আমার স্বামী আমার মেয়ে যখন অসুস্থ ছিল, তখন আমার এই কাছের মানুষ কেউ এসেনি, ওই কথা বলে আমি সহ্য করতে পারি না। জনবল সংকট সহ নানা সীমাবদ্ধতায় কুষ্ঠ ও গোদ রোগে আক্রান্তদের প্রকৃত চিত্র উঠে আসছে না। ফলে ব্যাহত হচ্ছে এই রোগগুলো নির্মূল কার্যক্রম। ডিজেবল রোগীর সংখ্যা এখন আমরা পাচ্ছি ফিল্ড থেকে, যার কারণে আমার মনে হয় ফিল্ডে এখনও সুপ্তভাবে কুষ্ঠরোগী ঘুরে বেড়াচ্ছে। বৈদেশিক ডোনেশনের অভাব, যার কারণে যেভাবে সার্চিং হওয়া দরকার সেভাবে সার্চিং হচ্ছে না। চিকিৎসকরা বলছেন সঠিক সময়ে চিকিৎসা নিলে কমে আসবে কুষ্ঠ, গোদরোগে অঙ্গহানির সম্ভাবনা, এমনকি পুরোপুরি নিরাময় সম্ভব। 2030-এর মধ্যে আমরা আসলে কুষ্ঠটাকে একদম স্মরণীয় পর্যায়ে নিয়ে আসবো। আগে কুষ্ঠর যতটুকু আমরা দেখতে পেতাম, এখন তার থেকে অনেকখানি কমে এসেছে। জেলার সরকারি তথ্য মতে 1981 থেকে 2024 পর্যন্ত কুষ্ঠরোগী শনাক্ত হয়েছেন 5340 জন, যদিও বাস্তবে এই সংখ্যা আরও বেশি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। খাল খননের জন্য মাটি কাটার ভ্যাকিউ যাবে, তাই নিধন করা হচ্ছে শত শত গাছ। এতে হতাশ স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ডের দাবি, গাছের যতটা সম্ভব ক্ষতি কম করে চলছে প্রকল্প। বৃক্ষ নিধনের পর থেকেই চাঁদপুরের দুর্গাদি গ্রামের বিধবা নারী জাহানারা বেগমের এমন আহাজারি। শুধু জাহানারাই নয়, তার মতো আরও অনেকেই নিরুপায় হয়ে কাটছে শখের বাগান।
কলচাটা একটা গাই দিয়েছে, তখন কইছে দেন চালে গাছটা কাটতে আছে, তখন লাং কলচাটা একটা গাই দিয়েছে। আমি 3-4 দিন ঘুম যাই না। এই নারকেল গাছ বাঁচানোর লেগে আমার একটা নারকেল গাছে দাম 1500 টাকা রুচি। আমি এখানে কাজ করে যখন মাটি কাটবে তখন হচ্ছে আপনার যদি বেকু না ঘুরেতে পারে, এই জন্য সব আর কি বলা হয়েছে যে গাছগুলো কাটার জন্য। মেলা ক্ষয়ক্ষতি মানুষের গাছ কাটা ইতিহাসবিহীন ঘটনা। মাটি কাটার ভেকু মেশিন যাবে, তাই চলছে শত শত গাছ নিধন। নিরুপায় হয়েই গাছগুলো কাটা হচ্ছে বলছেন ক্ষতিগ্রস্তরা। এমন কাণ্ডের ভিডিও ধারণ করতে গেলে যমুনা টিভির ক্যামেরা বন্ধ রাখার হুমকি দেয় ঠিকাদাররা। আমরা তো খালের উপরে দিয়ে বেকুটা নিতে পারি না, তো এই কারণে একটু সাইডে দিয়ে মানে বেকুটা নিচ্ছি, যেহেতু আমাদের বেকুটার কোনো রকম যে খালটা কাটতে পারে। কমপ্লেন করছে যে আমাদেরকে একটু বেকুটা যাওয়ার মতন রাস্তা করে দেন, তো ওনারা করে দিচ্ছে। এটা ওনাদের সুবিধার জন্য করছে। সচেতন মহল বলছে ভেকু চলাচলের জন্য গাছ নিধন কোনোভাবেই কাম্য নয়। প্রয়োজনে বিকল্প উপায় অবলম্বন করতে হবে। খাল খনন করবে, পানি নাব্যতা নিশ্চিত করার জন্য করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বৃক্ষ নিধন করে ভিকুকে চালাতে গিয়ে আপনি গাছ কাটবেন, এটার কোনো মানে হয় না। পানি উন্নয়ন বোর্ড বলছে গাছের যতটা সম্ভব ক্ষতি কম করে খাল খনন করা হচ্ছে। চলতি অর্থ বছরে 18টি প্যাকেজের মাধ্যমে প্রায় 50 কিলোমিটার খাল খনন করা হবে। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। ইসরায়েলি হামলায় মাটিতে মিশে গেছে পুরো গাজা, তবুও নির্মূল করা যায়নি হামাসকে। যেন গ্রিক পুরাণে বর্ণিত এক ফিনিক্স পাখি, ছাইছাপা আগুন থেকেই যার পুনর্জন্ম। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে উপত্যকার ফিলিস্তিন স্কয়ারে স্বাধীনতাকামীদের নজিরবিহীন উপস্থিতি দিল সে প্রমাণ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে জড়ো হন কাসাম ব্রিগেড, ইসলামিক জিহাদের মতো সশস্ত্র গোষ্ঠীর সদস্যরাও। দীর্ঘ 15 মাসের আগ্রাসন, নির্বিচার বোমাবর্ষণ, গোলাবর্ষণে ধ্বংসস্তূপ পরিণত গাজা, পাশাপাশি চলে হত্যাযজ্ঞ। তারপরও বিলীন হয়ে যায়নি হামাসের অস্তিত্ব। গাজার ঐতিহাসিক ফিলিস্তিন স্কয়ারের এই দৃশ্যই যেন তার প্রমাণ। একাধিকবার করা হয় হামাস নির্মূলের দাবি। যে স্থানকে হামাস মুক্ত হিসেবে ঘোষণা করেছিল ইসরায়েল, কয়েক মাস না পেরোতেই সেখানেই আবার নেতানিয়াহু বাহিনীর অভিযান। যতবারই গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করার দাবি করেছে তেল আবিব, ঠিক ততবারই মাথা উঁচু করে ঘুরে দাঁড়িয়েছে হামাস, ভুল প্রমাণিত করেছে ইসরায়েলকে। অস্ত্র হাতে হামাসের এই শোডাউন যেন আরও একবার ভুল প্রমাণ করল ইসরায়েলকে। ইতিহাসের পাতা থেকে যে মুছে যায়নি হামাস, সে বার্তাই এলো গোষ্ঠীটির কাছ থেকে। তন্ন তন্ন করে খোঁজার পরও এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল যারা, গাজার পথে প্রান্তরে যেন আজ শুধু তাদেরই উপস্থিতি। ধারণা করা হচ্ছিল আগ্রাসন শুরুর পর ব্যাপক হারে কমেছে হামাস যোদ্ধাদের সংখ্যা। তবে যুক্তরাষ্ট্রের সর্বশেষ তথ্যানুযায়ী গাজায় যুদ্ধ শুরুর পর 10 থেকে 15 হাজারের মতো নতুন সেনা নিয়োগ দিয়েছে হামাস। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিশ্চিত হল ডোনাল্ড ট্রাম্প মনোনীত ক্রিস্টি নোয়েমের নাম। শনিবার সিনেটে ভোটাভুটির পর নিয়োগ পান তিনি। আদায় করেন 59 সিনেটরের সমর্থন। বিপক্ষে অবস্থান নেন 34 জন। ট্রাম্পের অভিবাসন বিরোধী কট্টর নীতির পক্ষে অবস্থান সাউথ ডেকোটার সাবেক গভর্নরের। অনুপ্রবেশকে আগ্রাসন বলেও আখ্যা দেন তিনি। এখন থেকে 2,60,000 কর্মীর মার্কিন স্বরাষ্ট্র বিভাগের নেতৃত্ব দেবেন ক্রিস্টি। দায়িত্বের আওতায় থাকবে সীমান্ত নিরাপত্তা, বৈধ অভিবাসন, জরুরি বিভাগ, সাইবার নিরাপত্তা, কোস্টগার্ড ও সিক্রেট সার্ভিস। ক্ষমতা গ্রহণের পরই রিপাবলিকান মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলো নিয়োগ নিশ্চিত করছেন ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিও এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পান পিট হেগসেথ। ট্রাম্পের হুঁশিয়ারিতে ভাগ্য খুলেছে কানাডার এক ব্যবসায়ীর। কানাডা ইজ নট ফর সেল ট্যাগলাইনে বানিয়েছেন বিশেষ ডিজাইনের টুপি, যা কিনতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হুমড়ি খেয়ে পড়ছেন কানাডিয়ানরা। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীরাও দিচ্ছেন অর্ডার। এমনকি রাজনীতিকদের মাথায় উঠেছে হুট করে জনপ্রিয় হয়ে ওঠা এই ক্যাপ। রাতারাতি বিক্রি হয়েছে হাজার হাজার পিস। কানাডার রাজধানী অটোয়া ভিত্তিক ডিজাইন ফার্ম জ্যাকপিন ডায়নামিক ব্র্যান্ডিং সম্প্রতি আলোচনায় এসেছে তাদের বানানো বিশেষ ধরনের এক টুপি। ব্যাপক আলোড়ন তুলেছে টুপিতে লেখা লাইন, কানাডা ইজ নট ফর সেল।
সম্প্রতি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে যুক্ত করেছেন কানাডার উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারিও। মূলত ট্রাম্পের হুঁশিয়ারিতে জ্যাকমিন ডায়নামিক ব্র্যান্ডিংয়ের প্রতিষ্ঠাতা লিয়াম মুনির মাথায় আসে এই ট্যাগলাইন। সম্প্রতি আমাদের প্রতিবেশী আমেরিকা সীমা অতিক্রম করেছে। সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক নেতারা এমন কিছু মন্তব্য দিয়েছেন যা এই দেশের নাগরিকদের জন্য খুবই অসম্মানজনক। কানাডা দখল বা অতিরিক্ত শুল্ক আরোপের হুমকির জবাবে কিছু একটা করতে চেয়েছিলাম। সব নাগরিককে একত্রিত হতে হবে। কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য বানানোর হুমকি দেয়া হলে দেশের সাধারণ নাগরিক হিসেবে মনে হয়েছে কিছু একটা করা উচিত। এই প্রজেক্টে কানাডিয়ানদের ব্যাপক সাড়া পেয়েছি। এটা সত্যিই দারুণ। কানাডার উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং অন্টারিও প্রিমিয়ার ডোগ ফোর্ড, যেখানে অন্টারিও প্রিমিয়ারের মাথায় ছিল এই ক্যাপ। সাধারণ নাগরিকদের মাঝে জনপ্রিয়তার তুঙ্গে এখন কানাডা নট ফর সেল টুপিটি। আমি কানাডাকে ভালোবাসি। কানাডা বিক্রির জন্য না, এই দেশ আমাদেরই থাকবে। অবশ্যই কানাডা বিক্রির জন্য না। ট্রাম্প সম্পর্কে ভালো কিছু বলতে পারছি না। সে দয়ালু না। অশান্তি তৈরি করতে ট্রাম্প ভালোবাসে। ক্যাপ কিনতে অনলাইনে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। অর্ডার আসছে দেশ এবং দেশের বাইরে থেকে। এখন পর্যন্ত 45,000 টুপি অনলাইনে বিক্রি করেছে জ্যাকমিন ডায়নামিক ব্র্যান্ডিং। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্বল্পতা ভোগাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। এখন সপ্তাহে 3টি ফ্লাইট চলাচল করলেও আগামী হজ মৌসুমে ফ্লাইট চলবে নামমাত্র। আসছে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ঢাকা কুয়েত রুটে চলবে সব মিলিয়ে মাত্র 3টি ফ্লাইট। ফলে সে সময় দেশে যেতে আগ্রহীরা পড়েছেন বিপাকে। অতিরিক্ত অর্থ খরচ করে অন্য এয়ারলাইন্সের টিকিট কাটতে হচ্ছে তাদের। কুয়েত থেকেও সহকর্মী মোহাম্মদ হেফসু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘদিন ধরে কুয়েত থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা করে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর পাশাপাশি কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্সও কুয়েত থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করে। তবে আসন্ন রোজা ও ঈদকে সামনে রেখে বিমানে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। সপ্তাহে 12টিরও বেশি ছিল, সেটা এখন কমিয়ে 3টির নিচে নিয়ে এসেছে এবং বাংলাদেশের সংখ্যা কিন্তু 2 বা 3টি ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট না থাকার কারণে কুয়েত থেকে যাতায়াতকৃত যত যাত্রী আছে বেশিরভাগ লোকই ভোগান্তির মধ্যে আছে। কারণ হচ্ছে অন্য বিমানের টিকিট কিনতে উচ্চ দামে কিনা লাগতেছে। বাংলাদেশের টিকিট কাটবো কিন্তু বিমানের ফ্লাইট কম, এখানে ফ্লাইট ঠিকমতো পাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা অন্য সব বিমানে যাচ্ছি। চলতি বছরের 26 এপ্রিল থেকে 11 জুলাই এই আড়াই মাসে কুয়েত ঢাকা কুয়েত রুটে নির্ধারিত রয়েছে মাত্র 3টি ফ্লাইট। এ সময় দীর্ঘ ছুটিতে কুয়েত থেকে বাংলাদেশে আসে বহু প্রবাসী। ফ্লাইট স্বল্পতার কারণে অগ্রিম টিকিট পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রবাসীদের। দ্বিগুণ ভাড়া দিয়ে কাটতে হচ্ছে অন্যান্য এয়ারলাইন্সের টিকিট। প্রথম পছন্দ প্রবাসীদের বাংলাদেশ বিমান। এসে প্রথমে জিজ্ঞেস করেন বাংলাদেশ বিমানে যেতে চান, কিন্তু কোরবানিকে সামনে রেখে যারা যাবেন তাদের জন্য কোনো সিট না থাকার কারণে আমরা প্রবাসীদেরকে সিট দিতে পারতেছি না। আগে বিমান আছিল, এখন বিমান নাই, আমরা বাংলাদেশ যাইমুখী লাই ধর্ম কিভাবে বাংলাদেশ বিমান না থাকার কারণে বেশি দাম দিয়ে প্রবাসীরা দেশে যাচ্ছে এবার এই যে ঈদের ছুটিতে। তো সরকারের কাছে অনুরোধ থাকবে যাতে অতি দ্রুত বিমানের শিডিউল যেন দেয়। চলমান সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রবাসীদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আকিজ বেকার্সের হাই ফাইভ চকলেট। শনিবার সন্ধ্যায় টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রিমিয়াম চকলেট ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। প্রদর্শন করা হয় চকলেট। এ সময় আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন জানান, হাই ফাইভ আমৌরা, হাই ফাইভ ফন্ডলো এবং হাই ফাইভ চকোটয়ের মাধ্যমে আকিজ বেকার্স বাংলাদেশি চকলেট শিল্পে নতুন মাইলফলক স্থাপন করেছে। শহর থেকে প্রত্যন্ত গ্রামে মিলবে এই চকলেট। বিদেশি মার্কেটটা বাংলাদেশের থেকে ফরেন কারেন্সিগুলো নিয়ে যাচ্ছে, সেই ফরেন কারেন্সির জন্য না নিতে পারে, আমরাই যেন বাংলাদেশে আল্লাহর রহমতে বরঞ্চ আরও এই চকলেট দিয়ে আমরা ফরেন কারেন্সি আর্নার হব ইনশাআল্লাহ। I am pleased to see that Turkey-Bangladesh economic and commercial relations have been improving and diversifying in many fields. Last year, Turkey-Bangladesh trade volume reached to $1.3 billion.